বাংলাদেশে ক্রমশই বাড়ছে ধর্মীয় উগ্রবাদ। দীর্ঘ 15 বছরের শাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বৃহত্তম ইসলামপন্থী দল জামাতে ইসলামী এবং বিভিন্ন উগ্রবাদী ও জিহাদি সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। এর ফলে ইসলামী চরমপন্থা কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল। 2024 সালের 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামপন্থী দলগুলির ধর্মীয় উগ্রবাদ বাড়তে থাকে। হাসিনা সরকারের সময় জামায়াত ইসলামীর মতো কঠোর ইসলামপন্থী দলগুলো অনেকটাই আড়ালে থেকে রাজনীতি পরিচালনা করত, কিন্তু সরকার পতনের পর তাদের সেই গুপ্ত কার্যকলাপ প্রকাশ্য হয়ে পড়ে, ভেঙে যায় আড়াল। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যাবে হাসিনার আমল থেকেই বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের গায়ে হাওয়া লেগেছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন শুধু দেশটির ভবিষ্যৎ রাজনীতির প্রশ্নেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আঞ্চলিক নিরাপত্তা, ইসলামী চরমপন্থার বিস্তার এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তবে বিষয়টাকে কেবল জুলাই পরবর্তী রাজনীতি হিসেবে দেখলেই চলবে না। হাসিনা সরকারের পতনের বহু আগে থেকে বাংলাদেশ ইসলামী কট্টরপন্থার দিকে ঝুঁকেছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে অজস্র এমন উদাহরণ পাবো যেখান থেকে হাসিনার আমলেই বাংলাদেশে ইসলামী চরমপন্থা বাড়তে দেখা গেছে। যেমন ব্লগার খুন। 2015 সালে বাংলাদেশে যেন ব্লগার খুনে ধুম পড়ে যায়। তাদের লেখালেখি ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা তাদেরকে মুক্তমনার স্বীকৃতি দিয়েছিল। নিরাপত্তাহীনতার কারণে অর্ধশতাধিক ব্লগার সেই সময় দেশ ছেড়ে বিদেশে চলে যান। আতঙ্ক এতটাই বেড়ে যায় যে অনেকে লেখালেখি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। মানে বিদেশে গিয়েও তারা নিশ্চিন্তে থাকতে পারছিলেন না যে তাদের ওপর হামলার ঘটনা ঘটবে কি ঘটবে না। বাংলাদেশে ব্লগার খুন নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারি উপদেষ্টা এইচ.টি. ইমাম এক ধর্মঘেঁষা মন্তব্য করেছিলেন, যার থেকে স্পষ্ট হয়েছিল দেশ পরিচালনায় হাসিনা সরকারের ধর্মীয় উগ্রবাদের প্রতি প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে। কি বলেছিলেন এইচ.টি. ইমাম? তিনি বলেছিলেন, দেশের মানুষ সাধারণভাবে ধর্মপরায়ণ, তাই যখন কোরআনকে বিকৃত করা হয় কিংবা মহানবীকে কটাক্ষ করা হয় তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, আর তখনই ব্লগার খুনের মতো ঘটনা ঘটে যায়। ইমাম স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন ব্লগাররা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। ধর্ম অবমাননার নামে তিনি ইসলামের উগ্রপন্থাকে এক প্রকার স্বীকৃতি দিয়েছিলেন। যখন কোনো সরকারি প্রতিনিধি এমন মন্তব্য করেন তখন বুঝতে হবে রাজনীতি পরিচালনায় ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অথবা ধর্মের গুরুত্বকে তারা একেবারেই অস্বীকার করে না। আপনাদের মনে পড়ে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের কথা? ঢাকার গোরানে নিজ বাসায় খুন হয়েছিলেন নীলাদ্রি। নিলয় নামে পরিচিত এই ব্লগারের হত্যাকাণ্ডের পর 11 বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। 2015 সালে খুন হন নীলাদ্রি। আরও 2 বছর যদি আমরা পিছিয়ে আসি, 2013 সালে ঢাকার মিরপুরে খুন হন মুক্তমনা ব্লগার রাজীব হায়দার নামে এক যুবক। ব্লগার খুনের শুরুটা সেখান থেকেই। হাসিনা গেছেন, অন্তর্বর্তী সরকার এসেছে, এখন বিএনপি সরকার। কোথাও মামলার অগ্রগতি দেখা যায়নি। 2015 26শে ফেব্রুয়ারি 21শে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার অভিজিৎ রায়। 30শে এপ্রিল সকালে ঢাকার তেজগাঁওয়ের বাড়ি থেকে বেরিয়ে খুন হন আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। তার 1 মাসের মাঝে সিলেটে নিজের বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার পথে একইভাবে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। একটা বিষয় লক্ষ্য করেছেন? ধর্ম বর্ণ নির্বিশেষে ব্লগার খুনে হাত কাঁপেনি উগ্রবাদীদের। যারাই বাংলাদেশে উগ্রবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিলেন তাদেরকেই মেরে ফেলা হয়েছে। যতক্ষণ আপনি চুপ রয়েছেন ততক্ষণ আপনি নিরাপদ। বাংলাদেশি মিডিয়া থেকে বিদেশি মিডিয়া, বাংলাদেশে ব্লগার খুনের ঘটনা ছড়িয়ে পড়ে। ধর্মীয় উগ্রবাদ বিস্তারের ধারাবাহিকতা দেখে মানবাধিকার কর্মী
অ্যাডভোকেট সারা হোসেন এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। এই মানবাধিকার কর্মীর মতে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার ধারণা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে বাংলাদেশ। ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতাকেই মূল সমস্যা বলে মনে করেছেন তিনি। 2025 সালে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনটি দাবি করে বাংলাদেশে হাসিনা উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। এই শূন্যতাকে ভরাট করতে ঢুকে পড়ে মৌলবাদীরা। উগ্রবাদের বিস্তারের শুরুতে দেশের নারীরা প্রথমেই টার্গেট হয়েছেন। তাই বলে কি জামাতের মতো দলগুলিতে মেয়েরা নেই? আছে অবশ্যই, যেমন মারদিয়া। ঘুরপথে এরা ইসলামের কট্টরপন্থার প্রচার করে। একটা উদাহরণ দিই আপনাদের। আপাতমস্তক ঢাকা অবস্থায় মারদিয়ারা প্রকাশ্যে আসে। মেয়েদের শালীনতা শেখানোর নামে ইসলামে পর্দা প্রথাকে এরা প্রচার করতে থাকে। অন্তর্বর্তী সরকারের আমলে একবার রংপুর, দিনাজপুর, জয়পুরহাটে মহিলাদের ফুটবল খেলায় বাধা দেওয়া হয়। তখন তো মারদিয়ারা সমাজের নারীদের হয়ে কথা বলেন না, প্রশ্ন তোলেন না কেন মেয়েদের ফুটবল খেলার ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা চলছে। তাহলে এই মেয়েরাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে পথে নেমেছিল তখন প্রশ্ন তোলা হয়নি কেন? গণ অভ্যুত্থান কোনো একক লিঙ্গের, একক ধর্মের এবং একক জাতির মানুষের ছিল না। 2025 সালে আরেকটি ঘটনার কথা বলি, শুনুন। হিজাব ছাড়া রাস্তায় বেরোলেই সেই নারীকে ধর্ষণ করা হবে। হুমকিদাতা যুবককে সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। পাগলের মতো বেশ ধরে মুখে কালি মেখে নাকি ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং লাঠি হাতে হিজাব না পরা নারীদের হেনস্থা করতেন। হেনস্থার ভিডিও ছড়িয়ে দেওয়া হতো সমাজ মাধ্যমে। কাদের হয়ে এই যুবকরা কাজ করেন? ঢাকার এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। পুলিশ হত্যার আগে বিচার করতে হবে জুলাই হত্যাকারীদের। জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। এমন অজস্র উদাহরণ রয়েছে যেগুলি স্পষ্টতই প্রকাশ করে জুলাই পরবর্তী বাংলাদেশে ধর্মীয় উগ্রতা বেড়েছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে নারী শিক্ষার্থীরা পথে নেমেছিলেন। তাদের জন্য মৌলবাদীদের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক। আদতেই জুলাই কোনো বিপ্লব টিপ্লব ছিল না। আর যুদ্ধ বললে মশা মারতে কামান দাগার মতো দেখাবে, বরং সাজানো গোছানো ছক ছিল। কি জাতিসংঘ, কি জামাত, কি জুলাইয়ের শহীদদের সংখ্যা। জুলাই ঘিরে সবেতেই কেচ্ছা কাহিনীতে ভরা। হাসিনা সরকারের পতনের পর জামাতে ইসলামীর ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, প্রকাশ্যে রাজনীতিতে জামাতে সক্রিয় হওয়া, ভারত বিরোধিতায় লাগাতার শান দেওয়া, সংসদীয় রাজনীতিতে জামাতে বিরোধী দলের তকমা পাওয়া, হাসিনা পরবর্তী 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের আমলে একে একে সব ঘটেছে। ধর্মীয় মৌলবাদ, ইসলামী কট্টরপন্থা আরো জোরালো হয়েছে। ইসলামের নামে ইসলামকে বদনাম করা লোকের প্রভাব বেড়েছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশকে ইসলামী চরমপন্থার দিকে এগিয়ে দেওয়া হয়েছে। এরকম আরো খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।